অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এই প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে নতুন অর্থবছরের। টাঙ্গাইলের কালিহাতী এবং সখীপুর উপজেলার প্রান্তিক এলাকার মানুষ সামনের বাজেটকে ঘিরে কি প্রত্যাশা করেন তাই জানার চেষ্টা করব আজকের এই বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে। আসলে প্রত্যাশা তো অনেক, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী হয়তো আমাদের সবটা একবারেই সম্ভব না পূরণ করা। তবুও আমাদের প্রত্যাশা থাকবে, সেটি হচ্ছে আমাদের দেশের যে জনসংখ্যা, বিশেষ করে বেকারত্ব, আমাদের যে যুব সমাজ তারা কিন্তু অনেক টাই হতাশাগ্রস্ত অবস্থায় আছে বেশ কয়েক বছর যাবত, বিশেষ করে করোনাকালীন সময় থেকে আজ পর্যন্ত। তো আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এইদিকে বেশি দৃষ্টি দেয় সেক্ষেত্রে আমাদের দেশ অনেক ডেভেলপ হবে আমি মনে করি। আর সেই সাথে আরেকটা জিনিস, সেটি হচ্ছে শিক্ষা খাতে আর একটু বেশি নজর দেওয়া উচিত, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা মুমূর্ষু অবস্থায় আছে, মানে ধ্বংসের দ্বার প্রান্তে। সেটিকে যদি আর একটু স্ট্রং করা যায়, আর হচ্ছে এই খাতে যদি আরেকটু বাজেটটা বাড়ানো যায়, সেক্ষেত্রে আমাদের দেশের উন্নতি হবে বলে আমি মনে করি। আর এর পরবর্তীতে হচ্ছে চিকিৎসা খাতে, যেটি আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী তাদের জন্যে চিকিৎসার যে বন্দোবস্ত রয়েছে সেটা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে প্রান্তিক পর্যায়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার বা কনসালটেন্ট যারা আছে তাদেরকে দিলে আমাদের গ্রামের যে মানুষগুলো তারা স্বাস্থ্যসেবা পেয়ে তারা উপকৃত হবে, এবং তারা সুস্থ থাকলে এবং গ্রামের মানুষ সুস্থ থাকলে, কৃষক সুস্থ থাকলে আমাদের দেশ সুস্থ থাকবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আসলে চাওয়া পাওয়ার আসলে ওই রকম কিছু নাই। আমি একজন সরকারি চাকরিজীবী এবং কি আমি তৃতীয় শ্রেণী কর্মকর্তা, মানে কর্মচারী। আমাদের তো আসলে 2015 সালে যে পে স্কেল দিছিল, এই পে স্কেলে মানে আমরা আসলে আমাদের সংসার চালানো মানে খুবই হিমশিম অবস্থা। মানে আমরা আসলে পরিবার নিয়ে মানে এইভাবে চলাটা আমাদের জন্য খুবই কঠিন। এবং বিশেষ করে আমাদের যদি বেতন যদি নাও বাড়ে, আমাদের যদি মানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা, এই ঊর্ধ্বগতিটা যদি আমাদের হাতের নাগালে থাকে তাহলে আমাদের বেতন না বাড়লেও চলবে, সমস্যা নেই। তো যদি তা না হয় তাহলে আমাদের এইটি করে একটু ব্যালেন্স করে আমাদের একটু মহার্ঘ ভাতা বা আমাদের পে স্কেলটা দিলে আমরা খুব উপকৃত হইতাম। আর বিশেষ করে মানে এই অন্তর্বর্তী সরকার যে কার্যক্রম করতেছে যথেষ্ট ভালো, সুন্দর। তো আইন শৃঙ্খলার এটা একটু আরও হইলে আমাদের জন্য আরও ভালো হয়। মানে আমরা চাই হলো দেশের উন্নয়ন, মানে আমরা উন্নয়নের এইটাই চাই, আর কিছু না। আর আমরা বিশেষ করে আমরা দ্রব্যমূল্যের যে এইটাই হলে আমাদের জন্য খুবই ভালো হয়। আমাদের সরকারের কাছে আমাদের এইটাই আমাদের চাওয়া পাওয়া। এই বাজেটটা আসলে আমি অন্তর্বর্তী সরকারের কাছে মানে যে বাজেটও পেশ করা হচ্ছে, আমার আশাবাদী যে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখলে ভালো হয়। কারণ আমরা জানি যে একটি দেশ যদি শিক্ষিত বা শিক্ষায় উন্নীত হয় তাহলে একটা দেশ উন্নয়ন হয়। উন্নত কান্ট্রি দিকে তাকালে আমরা সেই ব্যবস্থায় দেখতে পাই। আর এরপরে যেটা হওয়া উচিত, এবং কৃষির উপর বাজেটটা এরপরে রাখলে আমার মনে হয় ভালো হয়। তারপরে এই দেশের যোগাযোগ, বিভিন্ন রাস্তাঘাট এখন ভঙ্গুর অবস্থায় আছে, এগুলা সংস্কার করলে বা এই খাতে বেশি বরাদ্দ রাখলে আমার মনে হয় দেশে আর একটু এগিয়ে যাবে। শুধু বরাদ্দ রাখলে হবে না, এগুলা যাতে প্রপার ইউটিলাইজ হয় সেই দিকে খেয়াল করতে হবে। এখন বরাদ্দ রাখলেও সেগুলো প্রপার ইউটিলাইজ হলো না, তাহলে তো এই বাজেটের সার্থকতা নেই। আমি যে খাতেই বাজেট করা হোক না কেন, আমি মনে করি সেগুলো প্রপার ইউটিলাইজ যাতে হয় সেটা তদন্ত করে এবং সেটা বাস্তবায়ন করলে আমার মনে হয় সেই বাজেটটাই যুগোপযোগী হবে। এটাই আমার প্রত্যাশা। শিক্ষার দিক দিয়ে যদি আর একটু ভালো দিক দিয়ে যদি দেখতো করে তাহলে আর একটু সুবিধা হইতো। তারপরে চিকিৎসার দিক দিয়ে আর একটু যদি মানে আরেক নজরে যদি দেখতো, আর একটু ভালো নজরে দেখতো তাহলে আর একটু সুবিধা হইতো। আমি সব জিনিসের দাম ধরুন কমার, একটু জিনিসপাতির দাম অনেক বেশি, চাউলের দাম একটা দাম বেশি আছে, নিত্য বাজার কাঁচামালের বাজার সব জিনিসের দাম ধরুন বেশি আছে। এই ধরুন এই বাজারে এখন দেখা গেছে যে একটা জিনিস বাড়তেছে, আবার দিন হঠাৎ করে কমাই যাচ্ছে, এটা তো ঠিক নেই। মানে একটা জিনিস আছে, মানে নিজ যে বাজার সেই বাজারটা রাখুক, মানুষের যে মধ্যবিত্ত পরিবার জানি খাইতে পারে, চলতে পারে, সেই জিনিসটা আশাবাদ করি। আমার মনে হয় মানুষের জন্য যেটা নিত্য প্রয়োজনীয়, যেটা না হলে মানে চলে না, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এই সমস্ত তরকারি, এই সমস্ত জিনিস যদি মানুষের লাগামের মধ্যে যদি আনা যায় তাহলে মনে হয়
অনেকে আমরা সাধারণ জনগণ অনেক সন্তুষ্ট থাকতে পারবো। যেমন চাল ডাল চিনি, তারপরে এই আর কি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আর কি। জনমানুষের জন্য যাতে উপকার হয়, জনমানুষ সাধারণ যেভাবে মানে বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষ খুব কষ্টে দিন রাত করছে জিনিসের দামে বা ইয়েতে। তারপরে এমন একটা করবে যে বাজারটা সর্বসাধারণের জন্যই হয়। আর একটা জিনিস সবচেয়ে বড় কথা হইলো যে আপনারা যখন করছেন, আমি একটা বলবো, যেমন আমাদের গ্রাম অঞ্চলে যেমন হাট বাজারগুলা যেমন আছে, এদের ডাকটা এমন দেয় যে কত 25-30 লক্ষ টাকা হয়ে যায়। সেটা করে কি ওনার টাকাটা উঠাইতে সাধারণ মানুষের একটা জিনিস যদি বেগুন 10 টাকা থাকে সেটা 20 টাকা 50 টাকা নিচ্ছে। এই জিনিসটা আপনারা বেশি করে যদি রোধ করতে পারে, যদি উঠাই দিতে পারে সারা দেশব্যাপী, তাহলে দেখেন মানুষের অটোমেটিক জিনিসের দামটা কমে যাবে। সবচেয়ে বড় এই জিনিসটা করতে বলবেন যে আপনার দিকে করতে গিয়ে। আর জনমানুষের যাতে উপকার হয়, যে বাজারটা সাধারণত আমাদের দেশ হলো কৃষিজীবী মানুষ, কৃষির প্রধানই দেশি, সেই হিসাবে যাতে সাধারণ সর্বমানুষ ভালোভাবে চলতে পারে এই ব্যবস্থা করা হবে। আমরা প্রত্যাশা করি যে আমাদের যে নতুন যে সরকার আছে তার কাছে আমাদের একটা আবেদন, সব কিছুর দাম পরিমাণ মতো রাখতে পারে যেন গরিব মানুষ, আমাদের মতো যারা কৃষক শ্রমিক আছে, গরিব মানুষ আছে, ভ্যান চালক আছে, তারা যেন সুন্দরভাবে খাইতে পারে, চলতে পারে। বাজেটটা যদি সর্বোচ্চ মিডিয়াম পক্ষে থাকে ওঠে ভালো, উত্তম জনগণের জন্য। এটা আমাদের আশা। আমাদের যে এখন সরকার আছে তার কাছে আমাদের এটাই আশা করছি যেন সব কিছুর দামটা যেন পরিমাণ মতো থাকে, সকল মানুষ জানি খাইতে পারি আমরা সবাই। আসলে আমাদের যে বিগত সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, এটা আসলে মগের মূল্য হিসাবে এক কথায়। এখন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব যেহেতু আমাদের মাঝে আসছেন, উনি তো সারা বিশ্বের মধ্যে অন্যতম ব্যক্তি। আমরা ওনার কাছে আশা করব এই বাজেটের মধ্যে যেন সাধারণ মানুষ যারা 70% 60% এরকম সাধারণ মানুষ আছে, এই সাধারণ মানুষের সীমাবদ্ধতার মধ্যে যেন ক্রয় সীমার মধ্যে থাকে জিনিসপত্রের দাম। এখন যা আছে মোটামুটি ভালো আছে, তারপরে যদি মানে যেমন গ্যাস, চুলার গ্যাস, এটা 1400, 1450, 1500, 1700 হয়েছে। এটা অ্যাকচুয়ালি এটা 600 টাকা উপরে হওয়ার কথা না, আমার ধারণা মতে 600 টাকার উপরে হয় না। অতএব আমার মতে এই যে গ্যাস, তারপরে যে যেমন বিভিন্ন আছে সেক্টর আছে, যেমন যে আমাদের পর্যটন এরিয়াটা যদি কাজে লাগাইতে পারে, হ্যাঁ, গার্মেন্টস আছে, তারপরে প্রবাসী যারা আছে, এই যে দেখলাম এক দরবেশ বাবার করছে, আগমন করছে, সব কিছু খাইয়া ফেলায় নিয়া ফেলায়, এই সমস্ত কোনো দরবেশ যেন না থাকে। আর বিশেষ করে ওপেন থাকবে, ওই আপনার সিসি ক্যামেরা থাকবে, সবাই দেখতে পারবে কি হচ্ছে। বেল্টে যখন ওই যে লাগেজগুলো আসে, আমি কিন্তু প্রবাসী, ওই বেল্টে যখন দেয় ওখান থেকেই দেখা যাবে, ফোকাস দেখা যাবে, ওইগুলো স্ক্রিনে, সমস্ত স্ক্রিনে দেখাবে। প্রত্যেকটা এরিয়া সেক্টর টু সেক্টর ভাগ করে ওগুলা যদি নিয়ন্ত্রণ করে ক্যামেরা ভিত্তিক, তাহলে কোনো দরবেশের উদ্ভব ঘটবে না আমি আশা করি। আমি বিদেশে অনেক দেশে আমি সফর করছি, আমি দেখছি সিচুয়েশনগুলো। অতএব ওই জিনিসগুলা বিদেশে যে সফর করে যে জিনিসগুলা আমরা কালেক্ট করি, ওগুলো কি আমরা কালেক্ট করি, ওগুলা কালেক্ট করে কাজে লাগানোর নাম হইল আমাদের এই যে সার্থকতা। এটা একটু আমি এই আপনাদের এনটিভির মাধ্যমে এটা সকলের উদ্দেশ্যে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে, প্রবাসীদের উদ্দেশ্যে, খেটে খাওয়া মানুষের উদ্দেশ্যে এই জিনিসটা আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমি আকুল আবেদন জানাই, এটা যেন বিশেষভাবে দেখে। এটা খুব সেন্সিটিভ। এবং গার্মেন্টস সেক্টরটা হচ্ছে আপনার দেখেন অনেক দূরত্ব, যারা পরিশ্রম করে ওরা কিন্তু পারিশ্রমিক পায় না, ওরা মোটেই পায় না, ওরা চলতে পারে না, ওরা হাই করে সবসময়। আর বাড়ি ভাড়া বেশি, এই সেই বিভিন্ন পানির সমস্যা লাগিয়ে আছে ওদের। এদের জিনিসগুলো যেন খুব শক্ত হাতে হ্যান্ডেলিং করে। আর আইন শৃঙ্খলা রক্ষা যে জিনিসটা, এটা আরও কঠিন হওয়া দরকার, আমার উচিত মতো আরও কঠিন হওয়া দরকার। আমরা বিগত সরকারের আমলে বহুত কষ্ট ভোগ করছি, শুধু বিএনপি ভোগ করে নাই, কিন্তু সারা বাংলাদেশের মানুষ সাফার করছে, আওয়ামী লীগের মানুষও সাফার করছে। এখানে
আমি চাই যে এই আইন সেক্টরটা আরও পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে পুনর্গঠন যেন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন এখন বর্তমানে, উনির কার্যকলাপটা আমার কাছে খুব ভালো লাগে, ওনাকে সেলুট।